রহস্যময় আগন্তুক। তারা আবার আঘাত করছিল। এই শব্দে জেগে উঠল ডাডলি। বোকার মতো সে জিজ্ঞাসা করতে লাগলো, কামান কোথায়, কামান কোথায়, কামান কোথায়? তাদের পিছনে একটা বিকট শব্দ হলো। মেশো ঘরে ঢুকে পড়লেন। তার হাতে একটা মস্ত বন্দুক। তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন, কে ওখানে? আমি এগোতে নিষেধ করছি, কারণ আমার হাতে রয়েছে অস্ত্র। এরপর চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছিল। তারপর চুরমার হওয়ার শব্দ। প্রবল জোরে দরজায় আঘাত করল। বধির করা একটা শব্দ। দরজার সামনে দাঁড়িয়েছিল দৈত্যাকার এক মানুষ। তার মুখ আড়াল করে রেখেছিল লম্বা এবং অপরিচ্ছন্ন কিশোরের মতো চুল আর বুনো গোঁফদাড়ি। তার চোখ দুটো ঢাকা পড়েছিল চুল আর গোঁফদাড়ির আড়ালে, কিন্তু উজ্জ্বল একটা সত্তা খুঁজে পাওয়া যাচ্ছিল চোখ দুটোর মধ্যে। সে নিচু হয়ে মেঝেতে পড়ে থাকা দরজার পাল্লাগুলো নিয়ে যথাস্থানে লাগিয়ে দিল। সেই মানুষটি সবাইকে একবার দেখে নিল, বলল, আমাকে এক কাপ চা করে খাওয়াতে পারো না? সে লম্বা পা ফেলে সোফায় বসলো। ডাডলি ভয় পেয়ে সোফার পিছনে লুকিয়ে পড়ল। হ্যারি কোথায়? দৈত্যাকার মানুষটি জিজ্ঞাসা করলো। হ্যারি তার হিংস্র বন্য ছায়াময় মুখের দিকে তাকিয়েছিল। সে দেখছিল মানুষটি সেই অদ্ভুত চোখ দুটি যেন স্মিত হাসিতে কুঞ্চিত হচ্ছিল। আগন্তুক মানুষটি আবার কথা বলতে শুরু করলো। হ্যারির দিকে তাকিয়ে বলল, প্রথম যখন তোমায় আমি দেখি তখন তুমি শিশু। তোমাকে দেখতে অনেকটা ছিল তোমার বাবার মতো। অবশ্যই চোখ দুটো তোমার মায়ের মতো। ভার্নন মেশো ওই আগন্তুককে সহ্য করতে পারছিল না। সে বারবারই তাকে চলে যাবার জন্য বলছিল। সে তাকে ধমক দিয়ে থামালো। সে সোফার পিছনে ছিল। একটা ধমক দিয়ে ভার্নন মেশোর হাত থেকে বন্দুকটা কেড়ে নিল এবং অনায়াসেই সেটা গুছিয়ে ফেলল, যেন মনে হলো খেলার বন্দুক। তারপর সেটা ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণে। এই সময় মেশোর মুখ দিয়ে ভীতিপ্রদ শব্দ বের হয়ে এলো। এরপর আগন্তুক হ্যারিকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। তারপর হ্যারিকে জন্মদিনের মিষ্টি নাও। এর স্বাদ ঠিকই আছে। সোফার একধারে বসে আছি। তারপর আগন্তুক কালো ওভারকোটের প্যাকেট থেকে হাত খেলিয়ে সামান্য তোবড়ানো বাক্স বের করলো। কাঁপা কাঁপা আঙুলে সেটা হ্যারি খুলল। বক্সের ভেতরে ছিল আঠালো বড় মাপের একটা চকোলেট কেক। তার উপর লেখা ছিল, হ্যারির শুভ জন্মদিনে, সবুজ কালিতে লেখা। হ্যারি তাকে মনে মনে ধন্যবাদ জানালো, কারণ মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। সে এতটাই অবাক হলো। পরিবর্তে হ্যারির মুখ দিয়ে বেরিয়ে এসেছিল, কে আপনি? হ্যারির প্রশ্নের উত্তরে আগন্তুক চাপা হাসি হেসেছিল এবং বলেছিল, হ্যাঁ, ঠিকই প্রশ্ন করেছো তুমি। এরপর আগন্তুক নিজের পরিচয় দিল। সে রুবিয়াস হ্যাগ্রিড, হগওয়ার্টসের জমি ও চাবির রক্ষক। মানুষটি তার প্রকাণ্ড হাত প্রসারিত করে হ্যারির দিকে হাত বাড়িয়ে দিল এবং তার হাত ধরে ছাঁকালো। হঠাৎ প্রসঙ্গ পাল্টে দুই হাতের তালু এক করে খুঁজতে খুঁজতে বলল, চায়ের কি হলো? তার চোখ চলে গিয়েছিল শূন্য উনুনের দিকে। আগন্তুক সেই শূন্য উনুনের দিকে তাকিয়ে এক জোরালো শব্দ করল। তারা মানুষটিকে বুঝতে পারেনি। মুহূর্ত কয়েক পরে সে যখন উঠে দাঁড়িয়েছিল তখন প্রচন্ড আগুন জ্বলে উঠতে দেখা গেল। কাঁপা কাঁপা আগুনের শিখা কুটির ভরিয়ে দিচ্ছিল। হ্যারি তার শরীরে সেই আগুনের উষ্ণতা নিয়ে আরাম বোধ করছিল। তার মনে হচ্ছিল সে যেন উষ্ণতায় স্নান করছে। দৈত্যের মতো মানুষটি সোফায় বসেছিল। সোফার একটি দিক বসে গিয়েছিল তার ভারে। একসময় কোটের পকেট থেকে সে সমস্ত জিনিস বের করলো। একটা তামার কেটলি, মাংসের কাবাবের প্যাকেট, একটা শিক, একটা চায়ের পাত্র, তোবড়ানো কয়েকটা মগ, এক বোতল পিতাভ জলীয় পানীয়। চা তৈরির আগে সে বোতল থেকে কিছুটা তরল
গলায় ঢাললো। দ্রুত সেই কুটির কাবাব শেখার শব্দে ও গন্ধে ভরে উঠল। আগন্তুক দৈত্যাকার মানুষটি যখন কাজ করছিল তখন কেউই কোনো কথা বলেনি। যখনই সে প্রথম 6টা রসালো আংশিক পোড়ানো মাংসের কাবাব শীত থেকে খুলে ফেললো, তখনই অস্থির হয়ে পড়ল ডার্লি। মেশো তাকে হুঁশিয়ার করলেন যে ওই মানুষটি যাই দিক না কেন সে যেন না ছোঁয়ে। সে কথা শুনে দৈত্য চেহারার মানুষটি চাপা হাসি হাসলো। তারপর ডার্লির দিকে তাকিয়ে বলল যে এ খাদ্য তার জন্যে নয়, তার চিন্তারও কোনো কারণ নেই বলে কাবাবগুলো হ্যারিকে চালান করলো। অত্যন্ত ক্ষুধার্ত ছিল হ্যারি। তাছাড়া এমন অদ্ভুত এবং চমৎকার জিনিসের স্বাদ আগে কখনো পায়নি সে। হ্যারি কিন্তু আগন্তুকের দিক থেকে তার চোখ সরায়নি। এসব ঘটনায় যেহেতু কোনো ব্যাখ্যা দেওয়া যায় না বা ব্যাখ্যা পাওয়া যায় না, সেই সূত্রেই হ্যারি আবার বলল, দুঃখিত, আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না আসলে কে তুমি। আগন্তুক তাড়াতাড়ি চা খেয়ে হাতের চেটে মুখটা মুছল। তারপর বলল, আমাকে হ্যাগ্রিড বলেই ডেকো, সবাই আমায় এই বলেই ডাকে। আর আমি আগেই তোমায় বলেছি আমি হগওয়ার্টসের চাবির রক্ষক। তোমরা অবশ্যই হগওয়ার্টস সম্পর্কে সবকিছুই জানবে। হ্যারি বলল, না, এত জানার আগ্রহ নেই। কথা শোনার পর হ্যাগ্রিডকে কেমন যেন বেদনাহত মনে হলো। হ্যারি সেটা বুঝতে পেরে দ্রুত বলল, দুঃখিত। দুঃখিত? ডার্সলেদের দিকে ফিরে তাকিয়ে হ্যাগ্রিড যেন পশুর মতো গর্জন করে উঠল। বলল, যারা এমন ছায়ায় মিশে গেছে তাদের দুঃখিত হওয়ার কথা। হ্যারি, তুমি চিঠি পাচ্ছিলে তা আমি জানি, তবে আমি বুঝতে পারিনি যে তুমি হগওয়ার্টস সম্পর্কেও কিছুই জানো না। তারপর করুণ কণ্ঠে হ্যারিকে বলেছিল, তোমার মা বাবা এসব কোথা থেকে শিখেছে? এসব কি তোমার ভাবনায় আসে না? কোন সব? হ্যারি পাল্টা প্রশ্ন করল। কোন সব? হ্যাগ্রিড যেন বজ্র নির্ঘোষের মতো বলল। হঠাৎ সে প্রচন্ড রাগে অস্থির হয়ে উঠল। ভাবতে লাগলো, এ হ্যারি তো? এই ছেলেটি কিচ্ছু জানে না। এ কেমন করে সম্ভব? কোনো কিছু সম্বন্ধে কিছু জানতে পারেনি। হ্যারির মনে হয়েছিল ব্যাপারটা বোধহয় সীমা ছাড়িয়ে যাচ্ছে। মোটের উপর সে স্কুলে যায়, প্রাপ্ত নম্বরও খারাপ নয়। সে বলছিল কিছু কিছু জানে। তুমি জেনে নাও, আমি অঙ্ক কষতে জানি এবং অন্য বিষয়ও জানি। হ্যাগ্রিড সেসব কথায় আমল না দিয়ে হাত নেড়ে বলল, তুমি কি আমাদের জগৎ, তোমার জগৎ, তোমার বাবা মার জগতের কথা জানো? আমি সেটাই ইঙ্গিত করছি। হ্যারির কেমন বিচলিত বোধ করতে লাগলো। সে বুঝতে পারছিল না জগৎটা কি। তার কথা শুনে হ্যাগ্রিড তার দিকে তাকালো। মনে হলো যেন সব উলট পালট হয়ে যাবে। আগন্তুক ডাকলো, ডার্সলে। তার বজ্র গম্ভীর স্বর যেন গম্ভীর নিনাদের মতো শোনালো। ভার্নন মেশো ভয়ে কুঁকড়ে গিয়েছিল। মৃদু গলায় তিনি উত্তর করলেন। তার গলার স্বর কেমন ফিসফিসানির মতো শোনালো। অস্পষ্ট ভাবে একটা শব্দ যেন তিনি উচ্চারণ করলেন। শুনে মনে হলো উইমব্লে। হিংস্র দৃষ্টিতে হ্যাগ্রিড হ্যারির দিকে তাকালো। তারপর বলল, তুমি তোমার মা বাবা সম্পর্কে নিশ্চয়ই জানবে। তারা খ্যাতিমান এবং তুমিও। হ্যারি বুঝতে পারছিল না হ্যাগ্রিড ঠিক কি বলতে চাইছে। হ্যারি বলতে চাইল, আমার মা বাবা খ্যাতিমান ছিলেন কি? তুমি জানো না? অদ্ভুত বিভ্রান্তিকর দৃষ্টি মেলে তাকালো। অপরের মনের কথা বলতে বলতে তার মাথা চুলের মধ্যে আঙুল চালাচ্ছিল। তারপর একসময় বলল, তুমি কি তা তুমি জানো না? ভার্নন মেশো আচম্বিতে হঠাৎ যেন নিজেকে ফিরে পেলেন। তিনি হ্যাগ্রিডকে লক্ষ্য করে বললেন, চুপ করুন, ওইখানে থামুন মশাই, ছেলেটিকে আর কিছু বলবেন না।
ভার্নন ডার্সলের চেয়ে যথেষ্ট সাহসী হ্যাগ্রিড তার কথায় রাগত স্বরে এমন ভয়ানক চোখে ভার্ননকে দেখল যেন কেমন নিস্তেজ হয়ে গেল। হ্যাগ্রিড সেই অগ্নিবর্ষী দৃষ্টি আর গলায় গর্জনের শব্দ নিয়ে বলে যেতে থাকলো, তুমি কখনো তাকে বলনি চিঠিতে ডাম্বলেডোর তার জন্য কি রেখে গেছে? ডার্সলে, তুমি তা গোপন করে গেছো এত বছর ধরে হ্যারির কাছে। হ্যারি বলল, আমার কাছ থেকে কি সরিয়ে রাখা হয়েছে বলুন আমাকে। তার স্বরে ব্যাপারটা জানার ব্যাকুলতা ধরা পড়ল। চুপ করো বলে চিৎকার করে উঠল ভার্নন। তার আতঙ্কিত চোখ মুখে তার অস্থিরতা ধরা পড়েছিল। ঠিক সেই মুহূর্তে হ্যারিকে হ্যাগ্রিড বলতে শুরু করলো, তুমি একজন জাদুকর। সে সময় কুটিরের গভীর নিস্তব্ধতা ভাঙছিল সমুদ্রের ঢেউয়ের শীষ আর বাতাসের শব্দ। হ্যারি হঠাৎ বলে উঠল, আমি কি? অবশ্যই তুমি একজন জাদুকর। তোমাকে এক সময় সব কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যেমন দেওয়া হয়েছে তোমার মা বাবাকে। তারপর একটি চিঠি হ্যারিকে দিল। অবশেষে হ্যারি চিঠিটা হাতে পেল। সবুজ কালিতে লেখা ছিল হলদেটে খামে। লেখা ছিল, মিস্টার এইচ পটার, সমুদ্র তীরের পাহাড়ের ওপরের কুটির। চিঠিটা খুলে পড়তে শুরু করেছিল হ্যারি। তাতে লেখা ছিল, হগওয়ার্টস জাদু ও ইন্দ্রজাল শিক্ষা কেন্দ্র, প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলেডোর, অর্ডার অফ মার্লিন, ফার্স্ট ক্লাস, গ্র্যান্ড সার্ক, চিফ ওয়ার্লক, সুপ্রিম মাজওয়াম্প, ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ উইচার্স। প্রিয় মিস্টার পটার, আমরা তোমাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে হগওয়ার্টস জাদু ও ইন্দ্রজাল শিক্ষা কেন্দ্রে তোমার একটা স্থান আছে। অনুগ্রহ করে ভিতরে সংযুক্ত তালিকায় প্রয়োজনীয় বই ও অন্যান্য সরঞ্জাম দেখে নেবে। শিক্ষাবর্ষ শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর। আমরা আশা করছি 31 জুলাইয়ের আগেই তোমার নিজস্ব মতামত সম্বলিত জবাব পাব। তোমার অকৃত্রিম সুহৃদ মিনার্ভা ম্যাকগোনাগল, সহকারী প্রধান শিক্ষিকা। হ্যারির মাথার মধ্যে আতশবাজির মতো প্রশ্নের ফুলকি ছড়াচ্ছিল। প্রথম সে কি জিজ্ঞাসা করবে ভেবে পাচ্ছিল না। মিনিট কয়েক পরে সে তোতলাতে তোতলাতে প্রশ্ন করেছিল, আমার জবাবের অপেক্ষায় তারা থাকবে? তাৎপর্য কি? গ্যালোপিন গোরগনস আমাকে মনে করিয়ে দিয়েছিল। এই বলে হ্যাগ্রিড তার কপাল চাপড়াতে লাগলো। তারপর ওভারকোটের ভেতরে হাত ঢুকিয়ে একটা পেঁচা বের করে এনেছিল। সত্যি একটা জীবন্ত পেঁচা, কেমন একটা অমসৃণ চেহারা। এছাড়াও সে বের করেছিল লম্বা পালক ও গুটানো খানিকটা পার্চমেন্ট। হ্যারি সেটা উল্টে পড়তে পারত। তাতে লেখা ছিল, প্রিয় মিস্টার ডাম্বলেডর, হ্যারিকে তার চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল তার জিনিসপত্র কেনাকাটার জন্য সঙ্গে নিয়ে যাব। ভয়ঙ্কর আবহাওয়া, আশা করি কুশল, হ্যাগ্রিড। বিবরণীটা পাকিয়ে সে পেঁচাটাকে দিল। সেটা সে তার ঠোঁট দিয়ে চেপে ধরে রেখেছিল। পেঁচাটাকে নিয়ে হ্যাগ্রিড দরজার কাছে চলে গেল। তারপর বাইরে ঝড়ের মধ্যে তাকে ছুড়ে দিল। তারপর সে ফিরে এসে বসল। এমন নিশ্চিন্ত ছিল যেন মনে হচ্ছিল টেলিফোনে কথা বলার মতোই স্বাভাবিক। হ্যাগ্রিডকে লক্ষ্য করে ভার্নন মেসো চিৎকার করতে চেয়েছিল। যদিও তার মুখ তখন বিবর্ণ, সে অগ্নিকুণ্ডের সামনে দাঁড়ালো। ও বলে উঠল, হ্যারি, হ্যারি যাবে না। ভার্ননের কথায় হ্যাগ্রিড প্রতিবাদ করে উঠল। বলল, দেখি তোমার মতো মাগল আমাকে কেমন করে থামিয়ে রাখতে পারে। হ্যারি জানতে চাইল, মাগল, মাগল কথার অর্থ কি?
মাগল কথার অর্থ হ্যাগ্রিড বলল, যারা জাদু সম্পর্কে কিছুই বোঝে না ও বুঝতে চায় না। তোমার দুর্ভাগ্য হ্যারি যে তোমার পরিচিত কাছের মানুষগুলো এই রকমই। হ্যারি জিজ্ঞাসা চোখে তার মাসি ও মেশোর দিকে তাকিয়েছিল। তখন ভার্নন তার দিকে তাকিয়ে বলেছিল, আমি ভেবেছিলাম জাদুর মতো বাজে ব্যাপারটা থেকে তোমাকে মুক্ত রাখবো, তাই তোমাকে জানাইনি। হ্যারি প্রশ্ন করে, তো তোমরা জানতে আমি জাদুকর? আমার মা বাবা জাদুকর ছিল? হ্যারির কথায় কেমন যেন আত্মকণ্ঠে বলে উঠল পিটুনিয়া মাসি। বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জেনেছিলাম। বাস্তবে কি? হ্যাঁ, আমরা জেনেছিলাম। তোমরাই বা জানবে না কেন? আমার হতভাগিনী বোন কেমন ছিল? ওহ, সেও এমনই একটা চিঠি পেয়েছিল। সে চিঠি পেয়েই উধাও হয়েছিল ওই স্কুলটায়। প্রত্যেক ছুটিতে বাড়িতে আসতো। সে সময় তার পকেটে থাকতো ব্যাঙাচিতে ভরা চায়ের পেয়ালা। সে রূপান্তরিত করতে পারত ইঁদুরে। আমি একমাত্র মানুষ তাকে দেখে বুঝেছিলাম সে কি ছিল। সে রঙ্গ ভালোবাসত। প্রকৃতির উদ্ভট সৃষ্টির খেলায় তার আগ্রহ ছিল প্রবল। তার মা বাবার পক্ষে তাকে বোঝা সম্ভব হয়নি। তারা বলতো লিলি ওই রকম। পরিবারে একজন জাদুকরী থাকায় বোধহয় তারা একটু গর্বিত ছিল। পিটুনিয়া মাসি একটু থেমে দম নিয়ে আবার বলতে শুরু করলেন, ওই স্কুলেই পটারের সঙ্গে তার দেখা হয়। তারপর তোমার জন্ম। আমি বুঝতে পেরেছিলাম তুমি তার মতো হবে, তার মতোই অস্বাভাবিক, অদ্ভুত। তারপর সরিয়ে নিয়ে গিয়েছিল, তোমাকে রেখে গিয়েছিল মাটিতে। শুনতে শুনতে হ্যারির মুখ কেমন সাদা হয়ে গিয়েছিল। গলার স্বর খুঁজে পাওয়ার সঙ্গে সে জিজ্ঞাসা করেছিল, উড়িয়ে নিয়ে গিয়েছিল? তবে তবে যে তুমি বলেছিলে মোটর দুর্ঘটনায় মারা গেছে। মোটর দুর্ঘটনা? হ্যাগ্রিড গর্জন করে উঠল। তারপর সে চিৎকার করে বলেছিল, মোটর দুর্ঘটনা? কিভাবে লিলি জেমস পটারের জীবনাবসান ঘটাতে পারে? এটা একটা ঘটনা, একটা কুৎসা। হ্যারি পটার তার নিজের জীবন বৃত্তান্ত আদৌ জানে না, অথচ সব শিশুই তার জীবনের কথা জানে। কিন্তু কেন? কি ঘটেছিল? ব্যস্তভাবে জানতে চেয়েছিল হ্যারি। হ্যাগ্রিড ধীরে ধীরে শান্ত ও চিন্তিত ভাবে বসেছিল। এরকম আমি কখনো আশা করিনি। কেমন এক উদ্বিগ্ন গলায় হ্যাগ্রিড বলল, ডাম্বলিডোর যখন বলেছিল কবজা করতে তোমার অসুবিধা হতে পারে, বিষয়টি সম্পর্কে আমরা কোনো ধারণাই করতে পারিনি। তারপর বলতে শুরু করলো, হ্যারি, আমি জানি না তোমাকে সব জানানোর আমি সঠিক লোক কিনা। কাউকে তোমায় জানাতেই হবে। সমস্ত ঘটনা না জেনে তুমি হগওয়ার্টসে যেতে পারো না। তারপর ডার্সলেটের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকালো। হ্যারি, এটা একটা বিরাট রহস্য। আমি তার কিয়দংশ মাত্র জানি। কে মোর? আমি তার নাম বলতে চাই না। নাম উল্লেখ না করেই ঘটনাটা পেশ করার চেষ্টা করব। হ্যাগ্রিড বলল, হ্যারি, তুমি জেনে রাখো, গালপিন গার্গায়েলিসরা সংখ্যায় খুবই কম। যিনি চলে গিয়েছিলেন তিনি ছিলেন এই জাদুকর। যতখানি খারাপ হওয়া সম্ভব ততখানি খারাপ ছিল। তার নাম ছিল। হ্যাগ্রিড ঢোক গিলেছিল, গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি। তুমি কি নামটা কাগজে লিখে দিতে পারো? সেটাই ভালো হবে। হ্যারি হ্যাগ্রিডকে এমন এক পরামর্শ দিল। হ্যাগ্রিড বলল, এর নামের বানান করাই শক্ত।
উচ্চারণ করাই কঠিন। আমি উচ্চারণ করতে পারবো না। একসময় হ্যাগ্রিড কাঁপতে কাঁপতে ভয়ার্ত গলায় বলল, ঠিক আছে, বলছি, ভলডেমর্ট। এই হলো সেই জাদুকর। আজ থেকে 20 বছর আগে সে সঙ্গী খোঁজা শুরু করেছিল, পেয়েও গিয়েছিল। অনেকে আবার তার বিপুল ক্ষমতার অধিকারী হয়েছিল, কারণ সে নিজে প্রবল শক্তিশালী হয়ে উঠেছিল। অনেক ক্ষমতা ছিল তার, ঠিকই চলছিল, কিন্তু এরপরই এলো দুঃসময়। সে জানতো না কে তাকে বিশ্বাস করে, সাহস করে অচেনা জাদুকর ও ডাইনির সঙ্গে বন্ধুত্ব করতে চায়। তখনই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল। সে তার সামনে দাঁড়ানো অনেককেই খুন করেছিল। সে সময় তার একমাত্র নিরাপদ স্থান বলতে হগওয়ার্টস। মনে করে দেখো, একমাত্র ডাম্বলেডোরই ছিল। সে অবশ্য ভয়ে ভয়ে ছিল, স্কুলের ভার নিতে সাহস করেনি। এমন অবস্থায় আমি যতদূর জানি, তোমার মা বাবা আগাগোড়া একজন ডাইনি ও জাদুকর ছিলেন। হগওয়ার্টসের বালক বালিকা দলের সর্দার দলের ছেলেমেয়েরা সে সময় একটা রহস্য বলে মনে করেছিল। তারা চিন্তা করত, কেউ কেন তাদের নিজেদের মধ্যে পেতে চায়নি। ঘনিষ্ঠতার ফলেই তারা অন্ধকার জগতের অনেক কিছুই করতে পারত। সকলেই যে জানে, তাহলেই সে একটা গ্রামে ফিরে যাবে, যেখানে তোমরা সবাই বাস করছিলে। 10 বছর আগের ঘটনা সেটা। গ্রামের নাম হলো উইন। হ্যারি, জানো কি, তখন তোমার বয়স মাত্র 1 বছর। সে এসেছিল তোমাদের বাড়িতে। হ্যাগ্রিড এরপর দুঃখ প্রকাশ করে বলল, তোমার দুঃখটা কোথায় জানো? তুমি তোমার মা বাবাকে জানলে না, তাদের দেখলে না। বড় সুন্দর মানুষ ছিলেন তারা। যাই হোক, তুমি কি জানো কে তাদের খুন করেছিল? এটাই ঘটনার প্রকৃত রহস্য। তুমিও খুন হতে তারই হাতে। কখনো কি তোমার মনে হয়নি তোমার কপালের চিহ্নটা কোথা থেকে এলো? এ ক্ষতটা হয়েছিল যখন একটা শক্তিশালী অশুভ অভিশাপ তোমাকে স্পর্শ করেছিল। সে সময় তোমার মা বাবা এবং তোমার বাড়ি সম্পর্কেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল, কিন্তু তোমার সম্পর্কে এই সতর্কতা কার্যকর হয়নি। সেই কারণেই তুমি বিখ্যাত হ্যারি পটার। তাদের সকলকে খুন করার সিদ্ধান্ত নেওয়ার পর সেখানে আর কেউ বাস করেনি, এক তুমি ছাড়া। এসব কথা হ্যারির মনে এক বেদনাদায়ক উপলব্ধি হচ্ছিল। হ্যাগ্রিডের গল্প শেষ হয়ে আসতেই হ্যারি আবার চোখের ওপর সেই আলোর ঝলকানি দেখেছিল। হ্যাগ্রিড এমন এক দুঃখিত দৃষ্টিতে হ্যারির দিকে তাকিয়েছিল। ডাম্বলেডোরের আদর্শেই আমি তোমাকে বিধ্বস্ত বাড়ি থেকে নিয়ে আসি, তোমাকে মুক্ত করে দিই বর্তমান ভাগ্যচক্রের সঙ্গে। ভার্নন মেশো এটাকে বস্তা পচা পুরনো এক গল্প বলে উড়িয়ে দিলেন। হ্যারি লাফিয়ে উঠেছিল। সে ভুলেই গিয়েছিল ডার্সলেরা সেখানে আছে। ভার্নন রাগত দৃষ্টিতে হ্যাগ্রিডের দিকে তাকিয়েছিল। রাগত স্বরে বলেছিল, তুমি এবার আমার কথা শোনো। তোমাকে ঘিরে কিছু আজব ব্যাপার রয়েছে, তা আমি জানি। সম্ভবত এগুলো আদৌ ভালো লক্ষণ নয় এবং তা নিরাময় করা যায় না। এসবের সঙ্গে তোমার মা বাবার প্রসঙ্গ জড়িত। হ্যাঁ, ভালো কথা। তাঁরা যে জাদুকর ছিলেন তাতে অস্বীকার করার কিছুই নেই। জাদুকর শ্রেণীর কিছু লোকের সঙ্গে তাদের মেলামেশা ছিল। আমি যা আশা করেছিলাম তাই ঘটেছে। আমি জানতাম এই মর্মান্তিক পরিণতির কথা। ঠিক সেই মুহূর্তে হ্যাগ্রিড সোফা থেকে উঠে পকেট থেকে বের করেছিল গোলাপি রঙের ছাতা, একটা জবা ফুলের মতো। ছাতাটা মেশোর সামনে নিয়ে ডার্সলেকে সতর্ক করছিল। ভার্নন মেশো তখনই নিস্তেজ হয়ে যায়। হ্যারি জিজ্ঞাসা চোখে হ্যাগ্রিডের দিকে তাকিয়েছিল। হ্যাগ্রিড বলতে শুরু করলো, হ্যারি সেই রাতেই উধাও হয়ে যায়। অনেকে বলেছিল সে মারা গিয়েছে, অনেকে বলে
এখনো সে সেখানে বাইরে ঘোরাফেরা করছে। আমি কিন্তু বিশ্বাস করি না। যেসব মানুষ তার সঙ্গে ছিল তারা অনেকেই আমাদের মধ্যে ফিরে এসেছে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা সেখানেই কোনো জায়গায় এখনো সে রয়েছে, তবে তার ক্ষমতার ধার আর নেই। ফলে প্রথম সে বেশ দুর্বল। সে রাতে এমন কিছু ঘটেছিল যে সম্পর্কে সে কিছু ভাবনা চিন্তা করেনি। আমি অবশ্য জানি না কি ঘটেছিল, তবে তোমাকে ঘিরে কোনো ঘটনা তাকে নির্বাক করে দিয়েছিল। হ্যাগ্রিড হ্যারির দিকে তাকিয়েছিল। সে চাউনিতে জড়িয়েছিল প্রবল আবেগ, আন্তরিকতা ও যন্ত্রণা। পক্ষান্তরে হ্যারি কিন্তু সন্তুষ্ট, খুশি ও গর্বিত হওয়ার পরিবর্তে অনুভব করছিল কোথায় একটা মারাত্মক ভুল হয়ে গেছে। সে যদি জাদুকর, তবে ডার্সলে তাকে জোড়াতালি দিয়ে জীবন কাটাতে বাধ্য করেছে। সত্যি সে যদি জাদুকর হতো, তবে তার অত্যাচারিত জীবনের পরিবর্তন ঘটত। হ্যাগ্রিডকে শান্তভাবে বলল হ্যারি, তুমি কোথাও একটা ভুল করছো। আমি জাদুকর হতে পারি না। হ্যাগ্রিড বলতে চেষ্টা করে, যদি জাদুকর নাই হবে, তবে তোমার রাগ বা ক্ষোভের সময় যা ঘটেছে তা কি বাস্তবে সম্ভব? হ্যারি আগুনের দিকে তাকিয়ে ভাবতে চেষ্টা করলো। সে তার মাসি আর মেশোকে হিংস্র করে ক্রোধের সময়। এমতো প্রায়শই হতো। ডাডলির সাঙ্গপাঙ্গরা লতাকে যখন বিব্রত করত, তখন সে বিচ্ছিরি চুল ছাঁটা নিয়ে ভয়ে ভয়ে স্কুলে যেত। অপমানে স্কুলে যেত, তখন কেমন করে যেন চুল গজিয়ে যেত। শেষবার যখন তাকে ডাডলি আঘাত করেছিল, সে কি তার প্রতিশোধ নিতে পারত না? হ্যারি হ্যাগ্রিডের দিকে হাসি হাসি মুখে তাকিয়েছিল। দেখছিল হ্যাগ্রিড তারই দিকে তাকিয়ে। তার চোখে কেমন আলোক উদ্ভাসিত এক উজ্জ্বল দৃষ্টি। সে দৃষ্টি ছিল আন্তরিকতার ছোঁয়া। হ্যাগ্রিড হ্যারির দিকে তাকিয়ে বলল, হ্যারি, তুমি জাদুকর নাও মেনে নিলাম। তুমি প্রশিক্ষণ নিলে একজন বিখ্যাত জাদুকর হয়ে উঠবে, এটা সুনিশ্চিত। অবশ্য মেশো তোমায় বিনা যুদ্ধে ছাড়বে না। হ্যাগ্রিড গর্জন করে বলল, তুমি লিলি জেমস পটারের ছেলেকে বাধা দিতে পারো না, কারণ হ্যারির জন্মের পরে তার নাম লেখানো হয়ে গেছে। সে দুনিয়ার সেরা বিদ্যা ও ডাকিনী বিদ্যার শিক্ষা কেন্দ্র হগওয়ার্টসে যাবে। এই পরিবর্তন ঘটানোর জন্য তাকে তারই মতো বাচ্চাদের সঙ্গে রাখা হবে। সে থাকবে আলবাস ডাম্বলেডোরের তত্ত্বাবধানে। ভার্নন মেশো পশুর মতো চিৎকার করে বললেন, জাদুবিদ্যা শেখানোর জন্য একটা পয়সা দেব না। শেষ পর্যন্ত মেশো অনেক কথা বলে বাধা দেবার চেষ্টা করলো। তাকে জাদুবিদ্যা শেখানোর জন্য আমি বিকৃত মস্তিষ্ক শিক্ষককে পয়সা দেব না। এরপর হ্যাগ্রিড সেই ছাতাটা মাথার উপর ঘুরিয়ে ডাডলির দিকে তাক করলো। তারপর বাজ পড়ার মতো শব্দ হলো, তীব্র বিকট শব্দ। ডাডলি সেখানে দাঁড়িয়ে নাচ শুরু করে দিল। হাত দুটো চেপে ধরা পেটের উপর যন্ত্রণায় কাতরাচ্ছিল। তখন সে তাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল। হ্যারি দেখলো একটা কোঁকড়ানো শুয়োরের লেজ তার পাজামার ফুটো দিয়ে খোঁচা দিচ্ছে। ভার্নন মেশো চিৎকার করে উঠলেন। তিনি পিটুনিয়া মাসি এবং ডাডলিকে অন্য ঘরে টেনে নিয়ে গেলেন। মেশো হ্যাগ্রিডের দিকে তাকিয়ে দরজা বন্ধ করে দিলেন। হ্যাগ্রিড নরম দুঃখী গলায় অনুতাপের সঙ্গেই বলল, মেঝে মেঝে আমায় রাগিও না, মেজাজ বিগড়ে দিও না। কিন্তু তার এসব কথা আদৌ কার্যকরী হলো না। সে হ্যারির দিকে তাকিয়ে বলতে থাকে যে আমার জাদু করার আদৌ ইচ্ছে ছিল না। সত্যি কথা কি, তোমাকে বোঝাবার জন্য জাদুর সাহায্য নিয়েছিলাম। হ্যারি তাকে প্রশ্ন করে সে কেন জাদুর সাহায্য নিতে চায় না। সে বলতে থাকে সে নিজে হগওয়ার্টসে ছিল, কিন্তু সেখান থেকে চলে যেতে বাধ্য হয়, কারণ 3 বছর ধরে সে যে জাদুবিদ্যা রপ্ত করেছিল তা তারা কেড়ে নিয়েছিল। কিন্তু ডাম্বলেডোর ছিলেন উদার চেতা মানুষ। সে খেলার তত্ত্বাবধায়ক হিসেবে সেখানে থাকতে দিয়েছিল। তুমি বিতাড়িত হয়েছিলে কেন? হ্যারি প্রশ্ন করে। হ্যাগ্রিড প্রশ্নটা এড়িয়ে গিয়ে তাকে বলতে থাকে যে আগামীকাল আমাদের শহরের দিকে যেতে হবে, বইপত্র ও জিনিস সঙ্গে নিতে হবে। হ্যাগ্রিড তার পুরো কাপড়ের কালো কোটখানা খুলে ছুঁড়ে দিয়েছিল হ্যারির দিকে। বলেছিল, এটার মধ্যেই তুমি সব কিছু দেখতে পারো। কি হবে এরপর? এই রোমাঞ্চকর কাহিনীর
পরবর্তী অংশ জানতে গেলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন চাঁদনিকে। নমস্কার, ধন্যবাদ।